আয়ান কাঁদতে শুরু করলেন। কাঁদতে কাঁদতে দেয়ালে সজোরে ঘুষি লাগালেন কয়েকটা। মাথার চুল উল্টে দিশেহারার মতো দাঁড়িয়ে আছেন উনি। মাহি মুখ চেপে ধরে কাঁদছে। ওকে ছেড়ে পিছিয়ে যেতে লাগলাম আমি। কি করেছি আমি এটা? কি করে করলাম? শুদ্ধকে কি করে অবিশ্বাস করলাম আমি? চোখে পানি নিজের মতো করে বয়ে চলেছে। অশোক এবার আমার দিকে ফিরে ফিরে বললেন, ম্যাম, আপনিও বাকি 5টা মানুষদের মতো ভুল বুঝলেন স্যারকে। স্যার যখন আপনাকে বলেছিল ফিরে এসে সবটা বলবে, আপনি তো সেই কথাটা একবার ভাবতে পারতেন। মানলাম চাক্ষুষ প্রমাণ দেখে আপনিও, তবুও একটাবার মনে হলো না এই রেপ কেসটা 3 বছর পর কেন সামনে আসলো আপনার? ওনার একটা কথায় ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে আমার। চোখ তুলে তাকালাম শুদ্ধির দিকে। ওভাবেই বসে উনি মাটির দিকে তাকিয়ে কাঁদছেন না, তবে ভেতরটাতে কি যে হচ্ছে তা ভাবতেই কলজে মোচড় দিয়ে উঠছে আমার। এত বড় ভুলটা কি করে করলাম আমি? আমিও মাহির মতো দুটো কাগজ আর কথা স্রোতে গা ভাসালাম। এক মুহূর্তে ভুল বুঝে এত বড় কথাগুলো বলে দিলাম আমি তাকে। ভালোবাসি না শুদ্ধকে, বিশ্বাস করি না, ঘৃণা করি। এসব কথা কি করে বেরোলো আমার মুখ দিয়ে? কি করে উচ্চারণ করলাম এগুলো? শুধুর ভেতরটাতে কি চলছে এখন? কতটা কষ্ট পেয়েছেন উনি, তার আন্দাজ কতটুকু আমার? এতবার বলেছিলেন বিশ্বাস করতে, তা সত্ত্বেও যে কথাগুলো বললাম তাতে ক্ষমা করতে পারবেন উনি আমাকে? যা করেছি তাকে ক্ষমার অযোগ্য? বিস্ফোরিত চোখে তাকালাম শুদ্ধের দিকে। কি বলছেন উনি এসব? কি বলে ডাকছেন উনি আমাকে এগুলো? এই সম্বোধন? তীরের মতো বিঁধল আমার গায়ে কথাটা। অশোকের বলা শেষে কতক্ষণে কেটে গেছে হিসেব নেই, তবে প্রতিটা মুহূর্তে নিজেকে খুন করতে ইচ্ছে করছে আমার। শুধু শান্ত নতমুখ আরও জ্বালিয়ে দিয়েছিল ভিতরটাকে। কাঁধে হাত রেখে কাঁদছিল মাহি। ওর হাতটা সরিয়ে হু হু করে কেঁদে এক পাশ সামনে এগিয়ে বললাম, শুধু আমাকে পাশ কাটিয়ে আয়নের দিকে এগিয়ে গেলেন। আয়নের চেহারা অপরাধ বোধ সাথে এক রাশ ক্ষোভ। শুধু শান্তভাবে বললেন, মুনিয়ার অপারেশন হয়েছে, ওকে বলেছিলাম সবটাই মিটে গেছে তোর আমার মধ্যে। ও জানে তুই অফিসিয়াল কাজে বাইরে ছিলে, তাই দেখা করতে পারিসনি কয়দিন। এখন হয়তো অবশ্যই দেখতে চাইছে তোকে। আন্টিকে নিয়ে চলে যা, সজীব পৌঁছে দেবে তোদের। শুদ্ধ, কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই। কিন্তু আমার আছে, নিজের প্রতি আছে। না বুঝে এতদিন যা করে এসেছি। ওসব থাক আয়ান, হসপিটাল চলে যা তোরা। থাকবে শুদ্ধ, সেই ছোটবেলায় আব্বু মারা যাওয়ার পর থেকেই আমার কাজে নিয়োজিত তুই। আমি তো চাইনি তোর বন্ধুত্ব, বরং বিরক্ত লাগতো আমার। বাসায় যেতে চাইলেও নিয়ে যেতাম না তোকে। কলেজ ভার্সিটিতে সবসময় আমার মন গুছিয়ে চলতি তুই। ভরণ পোষণটাও করতিস বলে অসহ্য লাগতো তোকে। একসময় নিজের কোম্পানিতে সোজা সিইও পদে জয়েন করিয়ে দিলি আমাকে। আজাদ গ্রুপ শুধু ফিনান্সিয়ালি সাপোর্ট করেনি আমাকে, তোর বাসার সবাই ফ্যামিলি মেম্বার ভাবতো আমাকে, এখনো ভাবে। সে আমি তোর এত বড় ক্ষতি করেছি জেনেও আমাকে শাস্তি না দিয়ে চিকিৎসা করাচ্ছিস। মুনিয়ার অপরাধীদের শাস্তি দিয়েছিস, ওর পাশে থেকে সুস্থ করেছিস, ওকে অপারেশন করিয়েছিস ওর। আমাদের জন্য জীবনকে এভাবে বিষিয়ে দিলি তুই কেন শুদ্ধ, কেন? শুধু তাচ্ছিল্যে হেসে বললেন, সবগুলো সম্পর্ককে সম্মান করার চেষ্টা করেছিলাম আয়ান। ভাবিনি এইটুকু এফোর্ট এভাবে প্রতিদান হয়ে ফিরবে আমার জীবনে। আমি মানি আন্টি আমারও, আমি মানি আন্টি আমারও আম্মু। মুনি আমারও বোন, আর বন্ধুত্বটা তোর কাছে না থাকলেও আমার কাছে ছিল, আজীবন থাকবে। ইনফ্যাক্ট তুই না চাইলেও। আয়ান জড়িয়ে ধরলেন শুদ্ধকে। উনিও আলতোভাবে পিঠে হাত রাখলেন। ঘটনা প্রবাহ সবটাই আম্মু জানত। 3 বছর আগেই ফাইলটা দেখেছিল সেও ভেবে নিয়েছিল আমি এসব করেছি। অনেক কথা শুনিয়েছিল সেদিন। একমাত্র ছেলেকে বলে বাসা থেকে তাড়াতে পারেনি শুধু। তখনই ভয় ঢুকেছে আমার মাঝে। কোনো প্রমাণ ছিল না আমার কাছে তখন। কি করে বা থাকবে? মুনিয়ার খোঁজই পাইনি কোনোভাবে। এসব সবাই জানবে একদিন না একদিন। যারা ভালোবাসে সবাই দূরে সরে যাবে আমার থেকে, এমনটা ভেবে গুটিয়ে নিতে থাকি নিজেকে। ভেবেছিলাম এসব সবার সামনে আসার আগে আমি দূরে সরে যাব। বাজেভাবে না চলে দেখতাম সবাইকে, দেখাতাম বাবার টাকায় বিগড়ানো সন্তান আমি, যাতে কারো মানতে অসুবিধা না হয় আমি খারাপ ছেলে। একদিন সিদ্ধান্ত নিলাম বাসায় থাকবো না আর। আয়ানের কথাতে আমারও মনে হয়েছিল হয়তো দূরে গেলে ভুলে যাবে সবাই আমাকে, আমার না করা অপরাধকে। ঠিক সেদিনই ইমাম ফোন করে জানালো সারাদিন দরজা লক করে রেখেছিল ওর বোন। পাগল প্রায় হয়ে শেহনাজ মঞ্জিল ছুটে গিয়েছিলাম। ওখানে গিয়ে জানতে পারি যাকে ভালোবাসি তার সাথে বিয়ে ঠিক করেছে আব্বু। খুশি হওয়ার পরিবর্তে দুনিয়া উল্টে যায় আমার। এই এলোমেলো জীবনে জড়াতে চায়নি তাকে।
বিয়েতে মত ছিল না বলে আব্বুকে বলেছিলাম বিয়ে করব না। কিন্তু সে হয়তো কোনোভাবে জানতো এই মেয়েটার প্রতি তার ছেলের দুর্বলতা আছে। তার কথা ছিল বিয়েটা না করলে আম্মুকে নাকি বাঁচানো যাবে না। ইনসুকে ছেলের বউ হিসেবে চাই তার, নইলে নাকি অপারেশনের মত দেবে না উনি। নিজের দুনিয়ায় এতটাই হারানো অবস্থায় ছিলাম যে আম্মুর আদৌ কোনো অপারেশন ছিল কিনা, কথাগুলো আম্মুর কিনা এসব জানার সুযোগটুকু হয়নি আমার। বাধ্য হয়ে বিয়েতে কবুল বলতে পরে জানতে পারি পুরোটাই মিথ্যা ছিল। রাগটা সম্পূর্ণ গিয়ে পড়ে তার উপর, যাকে বিয়ে করে ঘরে তুলেছিলাম। আমি চাইনি বিয়েটা হোক, কিন্তু তাকে তো মানা করেছিলাম বিয়েটা না করতে। সে পারেনি আটকাতে এই বিয়েটা। কষ্ট কম দেয়নি এর জন্য বিয়ের পর। তাকে দেয়া প্রতিটা কষ্টের চেয়ে 1000 গুণ বেশি পড়তে থাকা মন, দগ্ধ হৃদয়কে কিভাবে সামলেছিলাম তা শুধুই আমি জানি। অবশেষে খোঁজ মিলল মনিয়ার। সত্যিটা সামনে আসলেও ঠকে গেল আমার বন্ধুত্ব। আর হয়তো কোনোভাবে জিতে যাচ্ছিল আমার 5 বছরে, কারণ আমি রোদ্দুরে পুরে ঝলসে যাওয়া ভালোবাসা। দম আটকে প্রতিটা কথা শুধু শুনছিলাম তার। এতটা গভীর চিন্তা তার দ্বারাই সম্ভব। বন্ধুত্ব, পরিবার সবটার কথা ভেবেছেন উনি। ভালোবাসার জন্য নিজের সর্বস্বটাকে কোনো দায়ে ফেলে রেখেছিলেন, নিজেকে এইভাবে সরিয়ে নিয়েছিলেন সবার থেকে। কিন্তু এইসবের কি খুব দরকার ছিল? যদি আমি এতগুলো কথা বলে দিতে পারি, সবাইও এভাবেই ভুল বুঝতো ওনাকে। শুনে নিয়েছেন সবটা মিস ইনসিয়া সারা? আই হোপ আমার মতো নিকৃষ্ট জঘন্য কারো সম্পর্কে আর এতটুকু জানার কোনো আগ্রহ আপনার নেই, রাইট? উনি আবারও হাত দিয়ে থামিয়ে দিলেন আমাকে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বললেন, ওয়েট মিস ইনসিয়া, নো নিড টু এক্সপ্লেইন ইয়োরসেলফ, অ্যাজ অলওয়েজ। আপনাকে বলেছিলাম সবটা বলবো আপনাকে, সো আপনার মনে থাকা বাকি কোনোগুলোরও উত্তর দিয়ে দিলাম আপনাকে আমি আজ। আর সহ্য হলো না তার এই সম্বোধন। চেঁচিয়ে বললাম, চাই না কোনো উত্তর, নেই কোনো প্রশ্ন আমার। কোনো কেন নেই, ছিল না কোনোদিন। আজ যে ছিল, কেনটাই ছিল। আমার তরফ থেকেও ছিল কিছু। কেন আমার জীবনটা হুট করে আপনিময় হয়ে গেল? কেন এই পড়তে থাকা দগ্ধ হওয়ার হৃদয় জোরে হঠাৎই প্রেমের বর্ষণ? কেন এতটা সুখ এসেছিল আমার মতো কারো জীবনে? আজও আছে। কেন ভালোবেসেছিলাম আপনাকে? কেন আমি নিজের জীবনটা কেমন তা জেনে 5-5টা বছর পড়েছি শুধু আপনার কাছ থেকে এই ভালোবাসি কথাটা শোনার জন্য। কেন আপনার মতো কাউকে নিজের এই নিকৃষ্ট জীবন থেকে সরাতে পারেনি? কেন সেদিন সন্ধ্যায় মাঠের খোলা প্রান্তের সূর্যাস্তকে সাক্ষী রেখে ভালোবাসার সবটা স্বীকার করেছিলাম আপনার সামনে? কেনই বা আপনি কিছু মুহূর্তের আবেগকে আঁকড়ে ধরে সেই সন্ধ্যার বৃষ্টিতে প্রেম ছড়িয়েছিলেন? ভালোবাসি বলেছিলেন আমাকে? কেন? শুধু প্লিজ। মিথ্যাটা বিশ্বাস করে যদি ভালোবাসি না বলতে পারেন, ঘৃণা করেন এটা বলতে পারেন, তবে আজ সত্যিটা জেনে নিন। আমি চাই না আমার জীবনে আপনাকে। চলে যান আমার জীবন থেকে। শুদ্ধর কাউকে লাগবে না। শুদ্ধ শেষ হয়ে গেছে শুদ্ধ। কথাটা বলে পিছন ফিরলেন উনি। ঝাঁপে জড়িয়ে ধরে চিৎকার করে বললাম, প্লিজ শুদ্ধ, এভাবে বলবেন না, ক্ষমা করে দিন আমাকে। কোনো সত্যি জানতে চাই না আমি, শুধু প্লিজ আমাকে। উনি এক টানে ছাড়িয়ে সরিয়ে দিলেন আমাকে। জোর করে হেসে বললেন, ক্ষমা? কিসের ক্ষমা? কি বিষয়ে ক্ষমা? আপনাকে ক্ষমা করার আমি কে? কেউ নই তো আপনাকে ক্ষমা করার আমি। 2 মিনিট আগে আপনি তো বললেন কত কিছুর অযোগ্য আমি, তবে এখন কেন মনে হচ্ছে আপনাকে ক্ষমা করার মতো মহৎ যোগ্যতা সম্পন্ন আমি? এটা কেমন কথা মিস ইনসিয়া? কে ইনসিয়া সারা? কেউ নেই এই নামে। যদি কেউ থেকে থাকে সেটা মিসেস ইরহাম আজাদ শুদ্ধ, আপনার বউ, আপনার সিয়া, আপনার শ্যামা পাখি শুদ্ধ। প্লিজ আমাকে। হাসালেন আপনি। জেনে রাখুন, আপনি এখন থেকে ইনসিয়া সারাই আমার কাছে এই মুহূর্ত থেকেই। আর অফিসিয়ালও যেন তাই হয়, তার ব্যবস্থাও খুব দ্রুত করব আমি। সাথে এটাও জেনে রাখুন, শুদ্ধ মরে গেছে শুদ্ধ। অসুখ, উনি যেন না আসেন আমার পেছনে। এখন অবধি আজাদ ম্যানশনের আমানত উনি পৌঁছে দিয়ে সোনাদের। শুধু বেরিয়ে গেলেন। দৌড়ে যাচ্ছিলাম তার পিছন। অশোক আটকে দিলেন আমাকে। শুধু পেছনের আয়ানও ছুটেছেন।
অশোক হাত ধরে রেখেছেন আমার। আমি চেঁচাচ্ছি, কাঁদছি চিৎকার করে, কিন্তু শুদ্ধ একটা বারও ফিরে তাকাননি। মাহি এসে দু কাঁধে হাত রেখে কাঁদতে লাগলো। এতটা পাথর হয়ে গেছেন উনি। আমার কান্নাও সয়ে যাচ্ছে ওনার। কোথায় যাচ্ছেন উনি আমাকে থেকে দূরে? আরো জোরে চেঁচিয়ে বললাম, শুদ্ধ আপনার সিয়া কাঁদছে, আপনার শ্যামা পাখি কষ্ট পাচ্ছে, কোথায় যাচ্ছেন আপনি? আমাকে ছেড়ে কোথায় যাবেন? আমি কি নিয়ে বাঁচবো শুদ্ধ? প্লিজ যাবেন না, আপনার সিয়া মরে যাবে। মরে যাব আমি শুদ্ধ, মরে যাব। প্লিজ ফিরে আসুন, ভালোবাসেন আপনার সিয়াকে, প্লিজ যাবেন না আপনার শ্যামা পাখিকে ছেড়ে। প্লিজ যাবেন না শুদ্ধ, প্লিজ থেমে যান, প্লিজ ফিরে আসুন, ফিরে আসুন শুদ্ধ প্লিজ। অন্ধকার রুমে হঠাৎই চোখে উজ্জ্বল আলোর ছটা পড়তেই আটকে উঠলাম আমি। সোজা হয়ে শুয়ে পড়লাম গুটি ছুটি মেরে। নার্স এসে কাঁধে আলতোভাবে নাড়া দিয়ে কিছুটা রাগী গলাতেই বলল, ধরা পড়ে গেছি। মৃদু হেসে উঠে বালিশে ঠেস দিয়ে বসে মাথা নিচু করে নখ দেখতে লাগলাম। চারপাশটা স্তব্ধ। বেডের পাশে ডাক্তার যন্ত্রপাতি, দেয়ালে নানা মেডিকেল চার্ট টানানো। শুভ্র রঙে মোড়ানো কেবিনের দেয়ালগুলোতে বেশ মানিয়েছে ওগুলো। কতদিন বোঝাবো আপনাকে ম্যাম, রাত জাগা আপনার শরীরের জন্য ক্ষতিকর। আপনি কেন ঘুমের ওষুধটা? ওকে সিস্টার, ওটুকু জানি আমি। ভুলে কেন যাচ্ছেন? আমি এর আগেও মেডিকেলে ভর্তি ছিলাম। তফাৎটা হলো তখন স্টুডেন্ট হিসেবে আর এখন পেশেন্ট হিসেবে। ম্যাম আপনি? ওই দেখুন 11:56 বেজে গেছে। সিস্টার, একটা লাইটার এনে দিতে পারবেন আমাকে? এত রাতের লাইটার কেন ম্যাম? আপনি ঘুমান প্লিজ। আরে কখন হুটহাট চিরতরে ঘুমিয়ে যায় তার নেই কোনো ঠিক ঠিকানা, তবুও আমার ঘুম নিয়ে পড়ে আছেন আপনি। আনুন না লাইটার, আনলেই বুঝতে পারবেন। সিস্টার একঘেয়েমি স্বভাবটার সাথে পরিচিত হয়ে গেছেন কিছুটা। কথা না বাড়িয়ে লাইটার আনতে চলে গেল সে। পাশে টেবিলে রাখা প্র্যাকটিক্যাল খাতার নিচে থেকে ছবিটা বের করলাম। প্রতিবারের মতো প্রথমেই মৃদু স্বরে বললাম, মাশাআল্লাহ। কেন বলবো না? সাদা গেঞ্জির উপর কালো জ্যাকেট পরিহিত আমার জীবনের এই সবচেয়ে সুদর্শন পুরুষ শুদ্ধ। ঘাড় বাঁকানো অবস্থায় ঠোঁটের হাসিটায় চোখ আটকে যায় প্রতিবার। ছবিটা হাত বুলিয়ে দিয়ে বললাম, রাগ করেননি তো আপনি? এই খাতার ভার আপনার উপর দিয়ে রেখেছিলাম বলে। কি করব বলুন, লুকানোর জায়গা নেই আর কোথাও আপনাকে। সময় কাটাতে খুব চেয়ে চুয়ে আলিফের ছোট ভাইটার সব প্র্যাকটিক্যাল খাতা নিয়েছি। ছবি টবি আঁকলে সময় কাটবে হয়তোবা। কি জানেন তো, যখন একা থাকি আপনার ছবি দেখতে দেখতে ওই সময়টাই কখন যে চলে যায় টেরই পাই না। আর এই খাতাগুলোতে এতটুকুও সময় কাটে না। নার্স আবারও আসলেন। এগোতে এগোতে গম্ভীরভাবে বলতে লাগলেন, এখন যদি আপনি না ঘুমান আপনাকে জোর করেই ঘুম পাড়াবো বলে রাখলাম। ঠোঁট টিপে হেসে লাইটারটা নিলাম ওর কাছ থেকে। ঘড়ির দিকে তাকালাম, এক পলক 12টা বাজে। লাইটার জ্বালিয়ে ছবিটার সামনে ধরে ফিসফিসিয়ে বললাম, শুভ জন্মদিন শুদ্ধ, উইশ ইউ মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। সিস্টার অবাক চোখে তাকিয়ে আছে আমার দিকে। ফু দিয়ে নিভিয়ে দিলাম লাইটারটা। সে উকি দিল ছবিটা দেখবে বলে। ছবিটা সরিয়ে নিয়ে বললাম, হোয়াট ডু ইউ থিঙ্ক সিস্টার? এতদিন দেখেনি, আজ দেখতে দেবো আপনাকে। হতাশার নিঃশ্বাস ফেললো সে। বলল, কেন দেখতে দেননি? নজর দেবেন তাই। আমার শুদ্ধ এতটাই ভালো দেখতে যে যে কেউই একবার দেখলে আরো নির্লজ্জের মতো তার দিকেই তাকায়। আপনি জানেন, শ্যামাও মুহে পড়ে গিয়েছিল ওনার। শ্যামকে? একটা পাখি, ভারী নির্লজ্জ। শুদ্ধকে দেখে শীষ বাজাতো, ওনার কাছে আসতো। আর শুদ্ধ সে কি করতো? শ্যামাকে ভুলে তার শ্যামা পাখিকে নিয়ে থাকতো সে। আর আজ হয়তো শ্যাম পাখিকে বলে অন্য কাউকে? না, একদমই না। সে আজও শ্যামা পাখিকেই চায়। তবে এই 3 মাসে একবারও খোঁজ নেয়নি কেন আপনার? তাকে বোঝার মতো সক্ষমতা এখনো আপনার হয়নি সিস্টার। তার আশেপাশে থেকেও আমারই বুঝতে বড্ড দেরি হয়ে গিয়েছিল। ঘুমিয়ে পড়ুন। একটা রিকোয়েস্ট রাখবেন সিস্টার? কি? আপনার কোনো কলিগের ফোন এনে দিবেন? উনি একটা জোরে শ্বাস ফেলে আমার কাঁধে হাত রেখে বললেন, ম্যাম, যদি তার ফোন রিসিভ করারই হতো তবে এতদিনে সবগুলো আননোন নাম্বারে রিসিভ করতেন উনি। আমার আর তেমন কোনো কলিগ বাকি নেই। চোখ সরিয়ে নিলাম আমি। অভিমানটা এতটাই বেশি ওনার যে এই 3 মাসে একটা বারও দেখতে আসেননি উনি আমাকে। সেদিন শুধু বেরিয়ে আসার সময় অশোকের হাত ছাড়িয়ে নিয়ে তার পিছনে ছুটেছিলাম আমি। গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছিলেন শুদ্ধ। সে গাড়ির পিছনে দৌড় লাগাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয় আমার। জ্ঞান ফেরার পর কেবিনে ডক্টর ছিল তখনও। ওনার কাছ থেকে জানতে পারি কি ঘটেছিল আমার সাথে। অশোকই অ্যাডমিট করিয়েছিলেন আমাকে। তবে আরও একজনের পাগলামি নাকি ছিল চোখে পড়ার মতো। জানতাম সেটা শুদ্ধই ছিলেন।
রিপোর্টস দেখে সবার আগে আমাকেই জানাতে বলেছিলাম ডক্টরকে। রিপোর্টে পাওয়া যায় অ্যাক্সিডেন্টের ফলে মস্তিষ্কে অনেকখানি রক্ত জমাট বেঁধেছে। যে কোনো মুহূর্তে সেই রক্তক্ষরণের ফলে মৃত্যু হতে পারে আমার। ডক্টরের কথায় তবদা মেরে বসেছিলাম কিছুক্ষণ, পরপরই বেঁচে থেকে কি করব এই প্রশ্নটাই মাথায় আসতেই চুপচাপ কথাটাকে মনে গেঁথে নিতেই হতো। যা বাস্তব, যা সত্যি, অতি কষ্টে কথাটাকে চেপে গেছি সবার কাছ থেকে। শুধু জিনাত আপু জানে, ওকে না বলা থেকে আটকাতেও কম ঝামেলা হয়নি। শেষ ইচ্ছা ছিল ওর কাছে বলে প্রমিস আদায় করিয়েছি। হসপিটালাইজড থাকাটাও ওর জোরাজোরিতেই হয়েছে। শেহনাজ মঞ্জিল, আজাদ মেনশন, দুবাসার সবাই জানে পায়ে ফ্র্যাকচার, কিছু গভীর ক্ষত আছে, এই জন্যই রয়েছে হসপিটালে। অশোক অনেক চেষ্টা করেছিলেন জানতে দেইনি আমি, শুধু সামনে আসেননি আমার। তবে আমি জানি উনি ঠিকই খোঁজ নিয়েছেন আমার। আর আমিও যে স্ট্রোকের বিষয়টা লুকাতে সক্ষম তার প্রমাণ এখনো অবধি তার অভিমান রয়ে যাওয়া। 3 মাসে তার ছবিটাকে বুকে জড়িয়ে হাজারো কথা বলেছি। সবটা হয়তো তার বুকে মাথা রেখে বলার কথা ছিল। একটাবার শুধু তার গলার আওয়াজ শোনার জন্য প্রতিদিন আলাদা আলাদা নাম্বার থেকে কল করেছি তাকে। রিসিভ করেননি উনি। ভুলটা তো আমারই ছিল, এর শাস্তিও আমার প্রাপ্য। কিন্তু বেঁচে গেলাম কেন? এখনো কেন বেঁচে আছি? মরার আগে শুদ্ধর আওয়াজ শুনতে পাবো বলে? ম্যাম, শুয়ে পড়ুন। নিজেকে সামনে আস্তে ধীরে শুয়ে পড়লাম আমি। নার্স চাদর মুড়িয়ে দিল গায়ে। প্রতিবারের মতোই অবাধ্য চোখের জল বালিশ ভিজতে লাগলো। আজকের দিনটাতে আপনার আওয়াজ বড্ড শুনতে ইচ্ছে করছে শুদ্ধ, বড্ড দেখতে ইচ্ছে করছে আপনাকে। ইনসিয়া, পুরুষালী কণ্ঠে ঘুম ভাঙলো আমার। ঠোঁটের কোণে হাসি ফুটলো খানিকটা। আয়ান এসেছে, পাশেই মাহি দাঁড়িয়ে। অশোকও আছেন সাথে। উঠে বসতে যেতেই, ওঠো না, শুয়ে থাকো। কথা না শুনে উঠে বালিশে পিঠ ঠেকিয়ে বসলাম আমি। বসাটাও রিস্কি, যদি সোজা বসতে গিয়ে কিছু উল্টোপাল্টো হয়ে যায়। শুধুকে দেখার আগে যদি না, এইটুকু চেষ্টা তো করতেই হবে আমাকে। মাহি লুকিয়ে চোখের জল ফেলছে আর হাত দিয়ে চোখ মুছছে। কেমন আছেন ম্যাম? এই তো ভালো, আপনি? যেমন দেখছেন। শুক্রিয়া খোদার, দেখছি তো। ইনসিয়া ভাবি, ক্ষমা করে দাও আমাদের, বাসায় ফিরে চলো না। কি বলছো মাহি এসব? কিসের ক্ষমা? যে মানুষটার দোষী ছিলে সেই যখন কাছে টেনে নিয়েছে তোমাদের, তবে আমাকে কেন এসব বলছো? দোষী তো আমরাও ইনসিয়া, আমাদের জন্যই। ওসব থাক, মুনিয়া কেমন আছে? আন্টি? ভালো সবাই এক্সপেক্ট। আপনাদের এঙ্গেজমেন্ট শুনলাম, জিনাত আপু বলল। মাহির বিয়েটা কি করে আটকালেন? সবটা শুদ্ধ করেছে। জানতাম, সবাইকে ক্ষমা করেছেন উনি, আমি ব্যতীত। মাথা নিচু করে মৃদু হাসলাম শুধু। আপনি হাসছেন ম্যাম? খুশির খবরে আর কি করব বলুন তো অশোক। তা আপনার খবর কি? বিয়ের পেড়িতে বসবেন না? আহত দৃষ্টিতে তাকালেন উনি। হয়তো আশা করেননি এমন প্রশ্ন। এই অবস্থাতে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বললেন, বাসায় কেন যাচ্ছেন না ম্যাম? আসলে পায়ের ওই। বাহানা দিও না ইনসিয়া ভাবি, তুমি নেই বলে শুদ্ধ ভাইও বাসায় যায়নি এখনো অবধি। সে কোথায় আছে কি করে কেউ জানে না এখনো। ফুপা ফুপির দিকে তাকানো যায় না। তুমি ফিরে চলো, সেটা ঠিক হয়ে যাবে। ফুপা তো বলেছেন বাসায় সব রকমের নার্সিং ব্যবস্থা করবেন উনি। নার্সিং, কেয়ারিং, এগুলো শুনতেই শুদ্ধের চেহারাটা ভেসে উঠলো সামনে। অশোক বললেন, ম্যাম, স্যারকে ফোন দেব, আজ তো ওনার জন্মদিন, কথা বলবেন না? একটা শুকনো ঢোক গিললাম আমি। এই কথাটা আগেও বলেছেন অশোক। কথা বলতে চাই কি না, কিন্তু হ্যাঁ, বলতে পারিনি আমি। জানতাম উনি কথা বলতেন না আমার সাথে, তবুও আজ মন মানছে না। একটাবার তার গলাটা শোনার জন্য তৃষ্ণার্ত হয়ে আছি। যদি এটাই শেষ সুযোগ হয়, এমনটাই মনে হচ্ছে বারবার। সব দ্বিধাদ্বন্দ্ব একপাশে ছেলে মাথা নাড়লাম। অশোক চকচকে চোখ করে পরক্ষণেই নিজেকে কিছুটা সামলে কল লাগালেন শুদ্ধের ফোনে। লাউড স্পিকারে রাখলেন ওটা। হ্যাঁ অশোক, বলো। সারা শরীর জুড়ে শান্তির হাওয়া বয়ে গেল। কতদিন পর এভাবেই চেয়েছিলাম তার গলা শুনতে। জিনাত আপু বা কারো ফোনই রিসিভ করেননি উনি। আজ তবে গাল বেয়ে পানি পড়তে লাগলো আমার। মাহি হাত মুঠো করে ধরলো। ক্ষীণ স্বরে বললাম, শুভ জন্মদিন শুদ্ধ। 2 সেকেন্ড নীরবতায় কেটে গেল কলটা। কান্নার বেগ বাড়তেই শ্বাসকষ্ট শুরু হলো। বেডের চাদর খামছে ধরে মনে মনে বলে চলেছি, আর একটু সময় দাও আমাকে, আর একটু সময়। শুধু আসবেন, আমার মন বলছে উনি আসবেন। এতদিন যদি সময় দিয়ে থাকো, আজ এখন আর একটু সময় দাও প্লিজ। এই পৃথিবীতে সুস্থ দাও না আরও কিছুক্ষণ। এই মুক্ত বাতাসের অক্সিজেন অপচয় হোক আর কিছুটা সময় আমার জন্যে।
চোখ ঝাপসা হয়ে আসলো। মাহি, আয়ান, অশোক চেঁচিয়ে কিছু বলছেন, কানে আসছে না আমার। নার্স দৌড়ে এসে অক্সিজেন মাস্ক পরিয়ে দিল আমাকে। ঝাপসা হয়ে আসলো চারপাশ। চোখ মেলেছি আবারও। হাতে কারো স্পর্শে পিট করে তাকালাম। মাথার উপর শুভ্র ছাদটা মনে হলো একদম নিচে নেমে এসেছে। ঢলো ঢলো চোখে তির্যক আলোর উৎস অনুসন্ধান করতে গিয়ে দেখি বেডের পাশে সবাই দাঁড়িয়ে। আব্বু পাশে বসে আমার, আম্মু, ইরাম, জিনাত আপু, বাবা, সেজমা, মাহি, আয়ান, সিফাত ভাইয়া, সীমা ভাবি, তাপসি আপু, ঈশান ভাইয়া, তার কোলে গোলুমুলু তাইয়েবটা। এক কোণে মাথা নিচু করে মেঝে দিনে এক ধ্যানে তাকিয়ে আছেন অশোক। মুখে অক্সিজেন মাস্কটা ভারী লাগছে এখন, একদম সেই দিনের শুদ্ধে পরিয়ে দেওয়া হেলমেটের মতো। খুলতেই যাচ্ছিলাম, আব্বু থামিয়ে দিলেন আমাকে। ঠোঁটে হাসি ফুটিয়ে আস্তে করে বললাম, কেমন আছো সবাই? আম্মু, আব্বু, ইরাম সহ সবাই হু হু করে কেঁদে দিল। ওরাই নিজেদের মধ্যে নিজেদের সামলাতে ব্যস্ত। একটু হাসি টেনেই বললাম, মরে যায়নি তো এখনো, কাঁদছো কেন এইভাবে সবাই? আম্মু চেঁচিয়ে বলল, এত বড় কথাটা জানতে দিসনি আমাদের ইনসু। আব্বু ধমকে বললেন, থামাও, কিছু হয়নি ওর, সব ঠিক হয়ে যাবে, কিছু হবে না তোর। জিনাত আপু চোখ মুছে বলল, হ্যাঁ তাই তো। এই বুঝি জানিস তোর ফ্রেন্ডস আর্টের পেন্সিল বক্সটা ইরু নিয়ে নিয়েছে। বাসায় গিয়ে তবলা পার্টি হবে ওর পিঠে, কি বলিস? চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়লো আমার। সেজমা বলল, মা আমার, চল না, বাসায় নিয়ে যাব তোকে। আমার থেরাপিস্টটা বড্ড ফাঁকিবাজি করছে তোর অনুপস্থিতিতে। আব্বু তুই জানিস তোর ফেভারিট অডিও স্পিকার কিনেছে আব্বু? ওটা বাজিয়ে পার্টি করবি না? শেহনাজ মঞ্জিলে আর লুকিয়ে চুরিয়ে পার্টি করতে হবে না আমাদের, দাদুন অনুমতি দিয়েছে তো। ইনসিয়া ভাবি, আমার ব্যালকনির ফুল দিয়ে গাজরা বানিয়েছি, তোমার না পছন্দ? ইনসু, সীমা আমার শার্ট ইস্ত্রি করতে গিয়ে প্রতিবার কালো দাগ বসিয়ে দেয়, অসহনীয় হয়ে গেছে বনু এটা। তুই সুস্থ হয়ে আগে আমার ওই কাজগুলো করে দিবি, বলে রাখলাম কিন্তু। এই দায়িত্ববোধটা ইনসু মাম্মাম করে এত পাগলামি করে না, কি বলবো তোকে। একবার খালি তুই ঠিক হয়ে যা, এই ছেলেটাকে তোকে দিয়ে দেব। খালি আমাকে বলছো কেন আম্মু? তোমরাই তো বলো শুদ্ধ মামুও ইনসু মাম্মামকে নিয়ে পাগলামি করে, ওর নাম নিচ্ছ না যে? থমকে গেলাম আমি। সবাই ওর মুখ চাওয়াচাই করে চোখে পানি মুছতে লাগলো। আম্মু মুখে আঁচল গুজে কাঁদছেই। আমার মাথায় হাত বুলিয়ে বেরিয়ে যেতে লাগলো সবাই। আব্বু কপালে চুমু দিয়ে চোখের কোণের পানিটা মুছে উঠে যেতেই চোখ পড়লো পাশের জানালার ধারে রাখা সোফাটায় বসে থাকা শুদ্ধকে। কলিজা মোচড় দিয়ে উঠলো আমার। খামছে ধরলাম বিছানার চাদর। উনি এসেছেন, এটা যেন কোনো স্বপ্ন না হয়। যদি উনি সত্যি এসে থাকেন, একটা বার ছুঁয়ে দেখতে পারবো কি তাকে? এটা যেন কোনোভাবে মনোভ্রম না হয় আমার। শুধু এক ধ্যানে তাকিয়ে আছেন ফ্লোরের দিকে, আর আমি খুঁটিয়ে খুঁটিয়ে তাকিয়ে দেখছি। একদম উস্কো খুস্কো চুলগুলো এলোমেলোভাবে কপালে পড়ে আছে তার। চোখ কোটরে বসে গেছে। বেড়ে যাওয়া চাপদাড়িগুলোতেও ক্লান্তি আর জড়তা। ছাই রঙের শার্টের গলার কাছের বোতাম দুটো খোলা। তার পুরোপুরি সুযোগ নিয়ে ধবধবে প্রশস্ত বুকের দু চারটে লোম উঁকি দিচ্ছে সেখানে। হাঁটুর উপর থেকে ঠেকানো কোনোই দুটোর কোনাটার হাতা নেমে এসেছে তার, তো কোনোটার ভাঁজ এলোমেলো হয়ে গেছে। এই হালে মানুষটাকে সহ্য হলো না আমার। সবটার জন্যই আমি দায়ী। চরমভাবে আত্মগ্লানিতে বুক ভারী হয়ে আসলো আবারও। চোখ সরিয়ে নিলাম আমি, কিন্তু পারলাম না বেশিক্ষণ অন্যদিকে ফিরে থাকতে। আবারও তার দিকে তাকিয়ে বললাম, শুদ্ধ। উনি রোবটের মতো মাথা তুলে তাকালেন। উঠে দাঁড়িয়ে এক পা এগিয়ে ধপ করে হাঁটুতে বসে পড়লেন মেঝেতে। আই লাভ ইউ শুদ্ধ। শুধু উঠে এসে পিঠের নিচ দিয়ে হাত দিয়ে তুলে ধরলেন আমাকে। চেঁচিয়ে বলে উঠলেন, কেন এমন করলি তুই? কেন এমন করলি তুই সিয়া? কেন এত বড় শাস্তি আমার? কি দোষ করেছিলাম আমি? কি দোষ ছিল আমার? তোকে শাস্তি দিতে গিয়ে এই 3 মাসে প্রতি মুহূর্ত মরেছি আমি, তবু তুই? জানতাম এমনটাই হয়েছে। কথাগুলো কতটা কষ্টের তা আন্দাজ ছিল আমার। তবুও তার কথায় শান্তি লাগছে প্রচণ্ড। উনি সিয়া বলে ডাকছেন আমাকে, কাছে এসে জড়িয়ে ধরেছেন। আর কি চাই, আর কি বা লাগে? সার্থক আমার জীবন, সার্থক এই 3 মাসে আমার বেঁচে থাকার সংগ্রাম। মুচকি হেসে আস্তে করে মাস্ক খুলতে যাচ্ছিলাম আমি, উনি আটকে দিলেন। এটা খুলিস না সিয়া। এরকম আগেও 2বার হয়েছে শুদ্ধ। জিনাত আপু জানে তো, তখন কিছু হয়নি আমার। আজ তো আপনি আছেন, কিচ্ছু হবে না আমার। বলতে দিন আমাকে। এই সময়গুলো যে খুবই মূল্যবান আমার কাছে, নইলে যে
শুধু শক্ত হয়ে বসলেন খানিকটা, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বললেন, কিচ্ছু হবে না তোর সিয়া, আমি হতে দেব না। জানি তো, ভয় পাচ্ছে না কেন আপনি? কিচ্ছু হবে না আমার, সত্যি। তবে আমার কথা আজ শুনতে আপনি বাধ্য, উত্তেজিত করবেন না আমাকে। জানেনই তো আপনার সিয়া কিন্তু থ্রেট দিতে পারে এক্সপার্ট। এভাবে কেন বলছিস তুই? এমন তো নয় এর চিকিৎসা নেই। দরকার পড়লে পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাবো তোকে আমি, তোকে সব রকমের। যখন তখন যে কোনো কিছু ঘটে যেতে পারে, কথাটা শুনেছেন নিশ্চয়ই। যতটুকু সুযোগ পাচ্ছি সেই সময়টা এসবে নষ্ট হতে দেবেন না প্লিজ। চেঁচিয়ে বলে উঠলেন, এক কথা বলেছি তো, কিচ্ছু হবে না তোর। আচ্ছা বেশ, শান্ত হন আপনি। আর এই মাস্কটা খুললে কিচ্ছুই হবে না, সত্যি বলছি। উনি আর থামাননি আমাকে, দু হাতে জড়িয়ে রাখলেন আমাকে। স্থির হয়ে আছেন উনি। একটা জোরে শ্বাস নিয়ে বললাম, আপনি বলেছিলেন শুদ্ধ সরি থাকবেন আমাদের মাঝে, সরি পরিবর্তে লাভ ইউ। দেখুন না আজ আপনার অভিমানটুকু, আপনার এতটুকু অভিমান নেই কেন যে সেদিন মনে পড়েনি কথাটা? আপনি জানেন শুদ্ধ, সেদিন আয়ন ভাইয়া ওসব বলেছিলেন বলে তাকে চর মেরেছিলাম আমি, মাহিকেও অপমান করেছিলাম। কিন্তু মুনিয়াকে যে হালে দেখেছিলাম, ওর কথা শুনে আটকে যাই আমি। কাগজটা দেখে মাথা ফাঁকা লাগছিল আমার। ঠিক তখনই আয়ন ভাইয়াকে মেরে ফেলার কথা, মাহিকে জবরদস্তি, এইসব কানে আসে। ঠিক রাখতে পারিনি নিজেকে শুদ্ধ। হিট অফ দ্য মোমেন্টে নিজের ভালোবাসাকে অস্বীকার করেছি আমি, আপনার ভালোবাসাকে অপমান করেছি। সে সন্ধ্যার বৃষ্টিতে বলা আমার ভালোবাসি কথাটাও সময়ের আবেগ ছিল না, আমার জীবনের চরম সত্য ছিল, আছে। যদি সেটাও না মানেন, এটা মেনে নিন না, আপনার নামের রোদ্দুরে পুড়ে পরিশুদ্ধ হয়েছে আমার ভালোবাসা। একে মোহ, আবেগ, সাময়িক অনুভূতি বলে ফেলনা করে দিবেন না প্লিজ। চুপ কর সিয়া, একটু শান্ত হ। আর কিছুই বলতে হবে না তোকে, তোর রেস্ট। ব্যাগে ওটা কি? উনি আমার চুলে আঙুল পেঁচাতে পেঁচাতে বলেন, 3 মাস তো আমার পাওয়ার শাস্তির সময়ের থেকে কম ছিল, তবুই 3 মাস আরো বেশি কঠিন ছিল, কারণ এবার তোকে কষ্ট দিচ্ছিলাম আমি তো জানতাম আমি নেই বলে আজাদ ম্যানশন যাসনি। ভেবেছিলাম অনেক তো হলো, আজকের জন্মদিনে সিয়া নামের উপহারটা নিজের করে নিয়ে বাসায় ফিরবো, সবটা নিয়ে আগের মতো আবারও। আগের মতো? হ্যাঁ, আর তাই হবে। তুই ঠিক হয়ে যাবে সিয়া, ডক্টর বলেছে একটা টিনি অপারেশন করলি তোর। ব্যাগে তার মানে রিটার্ন গিফট? কি ওতে দেখাবেন না? এভাবে আকাশ কুসুম ভেবে এই সময়টা নষ্ট করলে কিন্তু ওষুধ খাবো না আমি, অপারেশনও করাবো না। এটা তো শাড়ি। আজাদ মেনশনে তো পড়তেই দিতে চাইতেন না, মানা করেছিলেন। আর আজ শাড়ি? ছোটবেলায় শাড়ি পরে কারোর সাথে নাকি বর্বো খেলতে চেয়েছিলিস তুই, খুব বকেছিলাম তোকে সিয়া। তোর হয়তো মনে নেই, হয়তো সে কারণেই তুই এত ভয় পেতি আমাকে। সেদিন কেন বকেছিলাম জানি না, তবে যেদিন জানলাম তোকে ভালোবাসি, সেদিন থেকে ভয় ছিল শাড়ি পরলেই তুই অন্য কারো চোখে পড়ে যাবি, আমি তোকে হারিয়ে ফেলবো। রিস্ক নিতে চাইনি। পরিয়ে দেবেন প্লিজ? কাতর আবেদন, ফেলতে পারবেন না শুদ্ধ, জানি আমি। উনি আস্তে ধীরে শাড়িতে মুড়িয়ে নিলেন আমাকে, লাল কালোর মিশ্রণ। মাথার বাঁধা চুলগুলো আমিই টেনে খুলে দিলাম, কপালে আলতো স্পর্শে টিপ পরিয়েছেন উনি আমার। কেমন লাগছে আমাকে বলুন না? আজ আমার শ্যামা পাখিকে। আচ্ছা থাক, বলতে হবে না, আরো বেশি দুর্বল হয়ে পড়বেন আপনি। পাগলামি করিস না সিয়া, তুই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি। ডক্টরের সাথে কথা হয়েছে আবার, আমরা খুব তাড়াতাড়ি অ্যাব্রড যাবো তোর চিকিৎসার জন্য। ওখানে তোর অপারেশন হলেই। এখন দিন নাকি রাত শুদ্ধ, দম বন্ধ লাগছে আমার। ছাড়িয়ে নিয়ে একটু অবাক চোখে তাকালেন উনি, হাত উঁচু করে ধরলাম। কিছুটা চুপ থেকে উনি কোলে তুলে নিলেন আমাকে, গলা জড়িয়ে তাকে দেখে তার বুকে মাথা ঠেকালাম। করিডোরে দিয়ে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর দিকে এক পলক না তাকিয়ে হাঁটা লাগলেন উনি। সিঁড়ির কাছে আসতেই বললাম, সিঁড়িতে কেন, লিফট লাগবে না। তবে এই সিঁড়ির প্রতিটা ধাপে আমার কিছু কথা রাখার কথা দিতে হবে আপনাকে শুদ্ধ। আমার জীবনে শুধুই তুই সিয়া, তুই থাকবি, কিচ্ছু হবে না তোর, সুস্থ হয়ে যাবি তুই। কথাটা বলে একবার বাড়ালেন উনি সিঁড়িতে। বুঝেছি এই কথাগুলোতে কত কি মানা করেছেন উনি। বললাম, কোনো দিনও নিজের ক্ষতি হতে দিবেন না, নিজের অযত্ন করবেন না। আরেক পা তুললেন উনি সিঁড়িতে, দুই পরিবারের কাউকে কষ্ট দেবেন না। অফিসে রেগুলার থেকে বাবাকে হেল্প করবেন, সেই প্রাণোচ্ছ শুদ্ধ সবাইকে ফিরিয়ে দিবেন। আমার কিছু সেভিংস আছে, ওগুলো দিয়ে নিজের জন্য একটা ঘড়ি, পাঞ্জাবি আর বাকিগুলো নিম্নবিত্তদের দিয়ে দেবেন। আরো হাজারটা দাবিতে শুধু সিঁড়ি শেষ করছিলাম, একটা টু শব্দ করেননি উনি। ছাদে পৌঁছলাম, পরন্ত বিকেলের শেষ অংশ, লালাভ সূর্য ডুবি ডুবি, ঠিক সেই দিনের মতো।
তফাৎটা এটাই, সেদিন ছিল সবুজ দিগন্তে আর আজ ইট পাথরের দালানের ফাঁক ফোকরে। শুধুকে জড়িয়ে চুপচাপ দেখতে লাগলাম ওই শেষ বিকেলের রোদ্দুরটা। আপনি চুপ কেন শুদ্ধ? আমি কথা বললে তুইও কথা বলবি, উত্তেজিত হয়ে পড়বি। ওসব থাক, তোর অপারেশনটার পর সব কথা হবে। লোকটা এখনো ভেবেই চলেছে কিছু হবে না আমার। কি বলবো ওনাকে আমি? এতটা ভালোবাসেন যে আমার শেষ সময়টা যে আসন্ন তা চোখের সামনে দেখেও সবটা বুঝেও এমন ব্যবহার করছেন যেন কিছুই হয়নি। কিন্তু আমার যে শুনতে ইচ্ছে করছে ওনার কথা। পরের বাসাটার এক ছাদে এক বৃদ্ধ তার স্ত্রীর সাথে দাঁড়িয়ে কাছে পানি দিচ্ছিলেন। হুট করেই দাদুটা একটা গোলাপ ছিঁড়ে দিদার কানে গুঁজে দিল। দিদাটা সরু চোখে তাকিয়ে কিছু বললো ওনাকে। ধারণা করলাম সে বলেছে, বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। মুচকি হাসলাম। আমার চোখ অনুসরণ করে শুদ্ধও দেখছেন তা। হাঁক ছেড়ে বললেন, ও দাদু, একটা গোলাপ এপাশেও ছুঁড়ে মারো। দাদুটা কিছুটা অবাক হয়ে তাই করলেন। সোজা আমার কোলে এসে পড়লো ওটা। শুধু মুখ দিয়ে তুলে কোনোভাবে বললেন, আই লাভ ইউ। তার কথা অস্পষ্ট ছিল, বলার ভঙ্গিমাটাও আলাদা ছিল। হয়তো হাসাতে চেয়েছিলেন আমাকে। আজ কি করে আপনার চাওয়া ফিরিয়ে দেই শুদ্ধ? গোলাপ হাতে নিয়ে হাসলাম কিছুটা। সিয়া দেখ, সূর্যাস্ত। আপনাকে দেখবো। কথা বলুন না শুদ্ধ, আপনার কথা শুনতে ইচ্ছে করছে খুব। চুপ করে থাকবেন না প্লিজ। ভালোবাসি শানা পাখি, ভালোবাসি। তুই সুস্থ হয়ে গেলে সবটা ভালোবাসায় মরিয়ে নেব তোকে। সেই ডাক, সেই ভালোবাসার স্বীকারোক্তি। কিন্তু এত শান্ত কণ্ঠ, আমার সুস্থতা নিয়ে এত বিশ্বাস। এখনো ভেবে চলেছেন তাকে ছেড়ে যাব না আমি, কিছু হবে না আমার। এই বিশ্বাসেই তো আপনি জয়ী শুদ্ধ। যদি আবারও জয়ী হতেন, কিন্তু সেই সুযোগই নেই শুদ্ধ। হেরে গেলাম আমি। এক মুহূর্তের অবিশ্বাস ভেঙে গুড়িয়ে দিল সবটা। ওনার শার্ট খামছে ধরে বললাম, বাঁচতে চাই শুদ্ধ, আমি বাঁচতে চাই। আপনার হাতে হাত রেখে অনেকটা পথ চলতে চাই। একদম শেষ বয়সের ঢলে পড়ে চামড়া নিয়ে এভাবেই আপনার দেয়া গোলাপ কানে গুঁজে নিতে চাই শুদ্ধ। জড়িয়ে ধরে রাখুন আমাকে এভাবেই প্লিজ শুদ্ধ। প্লিজ ছেড়ে দেবেন না, কোথাও যেতে দিবেন না আমাকে প্লিজ। আমি বাঁচতে চাই। কিচ্ছু হবে না তোর, আমি তোকে এইভাবেই জড়িয়ে রাখবো সিয়া। কোথাও যেতে দেব না, কোথাও না। চোখে মুখে ঠোঁট ছুঁয়ে দিয়ে আরো শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিলেন আমাকে শুদ্ধ। সেই নেশালো ঘ্রাণ, কতটা শান্তি। এতটা শান্তিতেই তো চোখ বুঝতে চেয়েছিলাম আমি। ভাগ্যবতী আমি, বড়ই ভাগ্যবতী। আজও শুদ্ধ বেঁচে আছে, কোনো ক্ষতি করেনি নিজের। সেটা আলাদা কথা, ওর ভিতরের ক্ষতটা কেউ দেখতে পায় না। আজও আজাদ মেনশনে শেহনাজ মঞ্জিলে সবার মন গুছিয়ে চলে শুদ্ধ। সেটা আলাদা কথা, ওর নিজের মনটাই মরে গেছে। আজও শুদ্ধ প্রাণোচ্ছল, বৃষ্টিতে ফুটবল খেলতে যায়, বন্ধুদের রিউনিয়নে যায়। সেটা আলাদা কথা ঠিক, পর মুহূর্তে কলজা টুকরো টুকরো করে কাটছে কেউ এমন কষ্ট বুকে নিয়ে বেরিয়ে আসে। আজও বর্ষণ হয়, যদিও প্রেমের বর্ষণ নয়। ব্যালকনির দেওয়ালে পিঠ ঠেকিয়ে দুপুরে চোখ ঝলসানো রোদের দিকে চেয়ে শুদ্ধ। প্রান্ত দুপুরটাতে নড়ে চড়ে ওঠা ফুলগাছের সজীব ডালটা বাতাসের উপস্থিতি জানান দিল। হয়তো লেগেছে ওর গায়ে, হয়তো না। চোখের কোণের বেয়ে জল পড়তেই চোখ বন্ধ করে নিল ও। কাছে পাওয়ার পরও তুই শত অপূর্ণতার কারণ। তোর নামেতে বিলীন হওয়ার সুখ লাভ যে বারণ। আর ভালোবাসা, সে তো পাড়ি জমিয়েছে বহু দূর, জ্বালিয়েছে পুড়িয়ে ঝলসে দিয়েছে শুধু তোর নামের রোদ্দুর, শুধু তোর নামেরই রোদ্দুর।